সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন, আগেই পরিচয় করিয়ে দিয়েছি, ক্রীড়া সাংবাদিক, BDNews24.com-এর স্পোর্টস এডিটর আরিফুল ইসলাম রনি। আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেট দুর্ভাগ্য নিয়ে। আপনারা জানেন যে ছেলেদের এবং মেয়েদের ক্রিকেটে এরকম দুর্ভাগ্য বারবারই বাংলাদেশের সামনে আসছে। আজকে যদিও ছেলেদের খেলা, একটা ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কিন্তু গত রাতে নারী বিশ্বকাপে যেটা করেছে বাংলাদেশ নারী দল সেটা অবিশ্বাস্য। সেই দুর্ভাগ্য নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আপনারা যোগ দিতে পারবেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে, যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। বাংলাদেশের ক্রিকেটে এরকম দুর্ভাগ্য বারবারই আসে। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুর্ভাগ্য আসলে কি, মানে সেই প্রশ্নের উত্তর কি আছে সরাসরি কোনো? না, এটার সঙ্গে মানে আমাদের এখন মানিয়ে নিতে হচ্ছে, মানিয়ে নিয়ে ফেলেছি হয়তো আমরা, কারণ একবার দুবার তো না, মানে বছরের পর বছর হয়ে আসছে। আগে শুধু ছেলেদের দলের ক্ষেত্রে আমরা এসব দেখতাম, এখন মেয়েদের দলের ক্ষেত্রে হচ্ছে, এবং সেটা এক বিশ্বকাপেই যখন কয়েকবার হয় বা আপনার বারবার হতে থাকে, তখন আসলে দুর্ভাগ্য একটা জায়গায় তো ভাগ্যের ব্যাপার আছে, এই ভাগ্যটাকে পক্ষে না পাওয়ার ব্যাপার তো আছেই, কিন্তু শেষ পর্যন্ত যখন বারবার এরকম হয় তখন আসলে শুধু ভাগ্যকে দায় দিয়ে পার পাওয়া যায় না। তখন আসলে নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হয় যে সেই স্কিল, সেই কমিটমেন্ট, নিবেদন যাই বলি, সেটা ফিজিক্যাল, মেন্টাল, ক্রিকেটিং সব স্কিল সব কিছু মিলিয়েই আসলে সেই ঘাটতিও বড় হয়ে ওঠে এসব জায়গায়। বাট সেগুলো তো অবশ্যই, কিন্তু কোনো পর্যায়ে 2 রানের মধ্যে 6 উইকেট, কোনো পর্যায়ে 10 বলের মধ্যে 6 উইকেট হারানো, মানে এটা একটা অবিশ্বাস্য কিনা, মানে যেখানে ম্যাচটা বাংলাদেশ যে জায়গায় ছিল এক সময়, কালকের ম্যাচ মেয়েদেরটার কথা বলছি। হ্যাঁ, শেষ ওভারের আগ পর্যন্ত তো একবারও মনে হয়নি যে বাংলাদেশ হারতে পারে। মেয়েদের ক্রিকেটে এমনিতে যখন ওভার প্রতি রান আপনার 6, 6.5 উঠে যায়, 6-এর বেশি বা 6.5, 7 উঠে যায়, তখন অনেক সময় একটু কঠিন হয়ে ওঠে। 2-1টা দল বাদ দিলে, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড কোনো ক্ষেত্রে এই দলগুলো বাদ দিলে 7 রান তাদের জন্য অনেক সময় কঠিন হয়ে ওঠে মেয়েদের ক্রিকেটের নানা বাস্তবতার কারণে। কিন্তু বাংলাদেশ ম্যাচটা একদমই মানে শেষ 5 ওভারে দরকার ছিল 27 রান, তখন 6 উইকেট, সেখান থেকে 3 ওভারে 21 রান হলো, তখন একটু টাফ হলো, সেটা আবার কাভার করে 2 ওভারে 12 রান, তখন 6 উইকেট হাতে। এই ম্যাচ মানে হারাটা, টানা 4 বলে উইকেট পড়বে, 1 রানের মধ্যে 5 উইকেট পড়বে, 2 রানে 6 উইকেট পড়বে, এটা তো আসলে কোনো মানে ক্ষুদ্রতম কল্পনাতেও আসলে থাকে না। সো এখন কী বলবো এটা, মানে এটা নিয়ে তাদের দুঃখ দেখছি, হতাশা দেখছি, কান্না করছে দেখছি, কিন্তু এর আগে যখন সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটায় বাংলাদেশ হারলো শেষ দিকে গিয়ে এভাবে ক্যাচ ছেড়ে, তখন কান্নাটার সঙ্গে রিলেট করা একটু সহজ ছিল, কিন্তু কালকের ম্যাচটা কান্নাটাও আসলে মানে ঠিক আছে, তাদের দুঃখ হতাশা আমরা বুঝতে পারছি, কিন্তু এটাও আসলে তখন মেনে নেওয়া যায় না অনেক সময়। মানে এই ধরনের ম্যাচ হারলে আসলে কান্নাটা, ইংল্যান্ডের সাথেও একটা জায়গায় আমরা খুব ভালো অবস্থায় ছিলাম, সেই জায়গা থেকেও আমরা ম্যাচটা হেরেছি। আমি বলছি যে মেয়েদের বিশ্বকাপে এরকমই হচ্ছে আসলে। এখন কি আবার ওই কথাটাও আসছে যে প্রস্তুতির ঘাটতি, ম্যাচ না খেলার কারণেই কি এগুলো বলবেন, নাকি আসলে বলা যায় যে 2 রানে 6 উইকেট তো আসলে ম্যাচ খেললেই কি আর না খেললেই কি? সেটাই, মানে 1 রানে 2 রানে 6 উইকেট, 1 রানে 5 উইকেট বা টানা 4 বলে উইকেট হারানো, 2 ওভারে 12 রান করতে না পারা, এগুলোতে আসলে ম্যাচ খেলার সঙ্গে সম্পর্ক বা এই ধরনের অন্যান্য যে যুক্তিগুলো আছে, হ্যাঁ আরও কোচিং স্টাফ আর একটু ভালো হতে পারতো, বিদেশি কোনো কোচিং স্টাফে কেউ নেই, ভালো ব্যাটিং কোচ নেই, এগুলো তো আছে আলোচনা, কিন্তু এই ম্যাচ হারার পরে আসলে সেই আলোচনাগুলো আসলে একটু আড়ালে পড়ে যায়। এমনিতে ওভারঅল যদি বলেন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এখন হয়তো একটি ম্যাচ জিতেছে, সেটা হতে পারতো 4টি ম্যাচ, এবং বাংলাদেশ এখন সেমিফাইনাল থাকতে পারতো বা সেমিফাইনাল কন্টেস্টে খুব ভালোভাবে থাকতে পারতো। সো সেটার জন্য আমি ওভারঅল এই ম্যাচ খেলার ঘাটতির কথা ডেফিনেটলি বলতে পারি, ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলতে পারি, কারণ এই ছোট ছোট যে মোমেন্টগুলো পার্থক্য করে দেয়, সেগুলো কিন্তু আপনার খেলতে খেলতে অভ্যস্ত হবেন। বড় ম্যাচ যত বেশি খেলবেন, বড় টুর্নামেন্ট যত বেশি খেলবেন, ততটাই অভ্যস্ত হয়ে উঠবেন। যে সাইকোলজিক্যাল যে ব্যারিয়ারগুলো আছে, সেগুলো আপনি খেলতে খেলতে অভ্যস্ত হবেন, সেগুলো ডেফিনেটলি আছে। কালকের ম্যাচের ক্ষেত্রে আসলে এই যুক্তিগুলো খুব একটা খাটে না। এমনিতে বাংলাদেশের তারপরেও কি এটা বেস্ট ওয়ার্ল্ড কাপ কিনা, যদিও সেকেন্ড ওয়ার্ল্ড কাপই ওয়ানডেতে, তারপরেও একটাই জয়, গতবারও এখন পর্যন্ত একটাই জয়, তারপরেও বেস্ট ওয়ার্ল্ড কাপ কিনা? হ্যাঁ, ডেফিনেটলি বলতে হবে। মানে আলটিমেটলি হয়তো বাংলাদেশ একটা জয় নিয়ে ফিরবে। ইন্ডিয়ার সঙ্গে পারা খুব টাফ, যদি না অনেক কিছু পক্ষে আসে। তাছাড়া ইন্ডিয়ার সঙ্গে পারা টাফ, ইন্ডিয়ার জন্য ম্যাচটা ইম্পর্টেন্ট থাকবে যে তাদেরকে সেমিফাইনাল কোয়ালিফাই করতে হবে। সো তারাও সেভাবেই আটঘাট বেরিয়ে নামবে। সো ওই ম্যাচ পারাটা হবে। সো গত ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল, এই ওয়ার্ল্ড কাপেও পাকিস্তানের সঙ্গে জয়টা নিয়েই ফিরছে। বাট ওভারঅল পারফরমেন্সে ডেফিনেটলি বাংলাদেশ গতবারের চেয়ে অনেক বেশি ছাপ রেখেছে ওয়ার্ল্ড ক্রিকেটে। যদি বলেন বাংলাদেশের মেয়েদের ক্রিকেট নিয়ে আসলে ওয়ার্ল্ড ক্রিকেটের যে নজর কাড়া, সেই ব্যাপারটা এই ওয়ার্ল্ড কাপে আরও বেশিভাবে এসেছে। গতবারও কিন্তু আরেকটা ম্যাচ জয়ের খুব কাছাকাছি বাংলাদেশ গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজকে 140 রানে আটকে ফেলেছিল, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ ম্যাচটা হেরেছিল 4 বা 5 রানে। সো বাট ওভারঅল পারফরমেন্স এবার ডেফিনেটলি আরও ভালো। ইংল্যান্ডকে একদম মানে খুব কাছাকাছি, মানে বাগে পেয়েও হারাতে পারেনি। সাউথ আফ্রিকার সঙ্গে তো আরও কাছাকাছি গিয়েছিল। ওয়ার্ল্ড ক্রিকেটে যেটা বললাম যে আপনার যারা মানে ওয়ার্ল্ড ক্রিকেটের বড় বড় যারা তারকা আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদেরও নজর কাড়া গেছে। বাংলাদেশ যে মেয়েদের ক্রিকেটে উঠে আসছে, সেটা তারা ভালোভাবে বুঝতে পেরেছেন, সেই ছাপটা রাখা গেছে।
যদিও আমাদের কাছে সেটা হতাশার, আমি চেয়েছিলাম যে আসলে বাংলাদেশ এই বিশ্বকাপে অন্তত দুটো ম্যাচ জিতবে, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গে, এবং বাংলাদেশের যে আসলে মেয়েদের ক্রিকেট অনেকদিন ধরেই এগোচ্ছে, ওয়ার্ল্ড ক্রিকেট হয়তো ওইভাবে জানে না, কিন্তু আমরা তো কাছ থেকে জানি, সেদিক থেকে হতাশা আর কি। এমনিতে আপনি বলছিলাম যে হতাশা কিংবা দুর্ভাগ্য, যে ছেলেরা আগে করতো, মেয়েরা এটা করছে, একই ধারায় পথে হাঁটছে। ছেলেদের ক্রিকেটে কি বলবেন? ছেলেরা তো জিতছে, আবার জিততে শুরু করেছে। জিততে শুরু করেছে, হ্যাঁ, মানে এই জয়টা তো প্রত্যাশিতই। উইকেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, বাট জয়টা জরুরি ছিল, স্পেশালি আফগানিস্তানের সঙ্গে ওই অভিজ্ঞতার পর। দেশের মাটিতে প্রত্যেকটা সিরিজই এখন ইম্পর্টেন্ট, আপনার যদি 2027 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হয়, এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজের মতো সিরিজগুলো যেগুলো আমরা কাছাকাছি শক্তি মনে করি, সেগুলোতে আসলে পয়েন্ট হারানো কোনোভাবেই চলবে না। তো সেদিক থেকে এই জয়টা স্বস্তির, এবং জয়ের চেয়ে বড় টনিক তো আর আসলে নাই। বাংলাদেশের ক্রিকেটে খুব এলোমেলো একটা অবস্থা যাচ্ছিল মনে হচ্ছে, কারণ একটা সিরিজে অনেক সময় এরকম হয়ে যায়। যেন আফগানিস্তানের সঙ্গে সিরিজটা যদি এমন হতো যে T20 সিরিজটা পরে হতো, ওয়ানডে আগে, তাহলে কিন্তু এয়ারপোর্টেও তাদেরকে এরকম ওয়েলকাম জানানো হতো না, বা এই যে সব এলোমেলো হয়ে গেছে এরকম একটা আবহাওয়া থাকতো না। আসলে ওই একটা দুটো সিরিজে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আবার ওয়েস্ট ইন্ডিজকে যদি বাংলাদেশ 3-0 হারাতে পারে, তাহলে হয়তো আবার সেগুলো ভুলে যাবো আমরা, হাওয়া বদল হয়ে যেতে পারে, যেটা হয় আর কি। কিন্তু আলটিমেটলি বাংলাদেশ যদি 3-0-তেও যেতে, ওয়ানডে ক্রিকেটে যে বাংলাদেশ স্ট্রাগল করছে সেই বাস্তবতা আসলে বদলাবে না। সো সেটা বাংলাদেশের মানে ফ্যানরা যেটাই করুক, ধরলাম জার্নালিস্ট, সংবাদ মাধ্যম একটা পর্যায়ে পর্যন্ত যাই বলুক যাই করুক, যারা দায়িত্বশীল তাদের কিন্তু সেইটা মেনে নিতে হবে যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে এখন খুব সিরিয়াসলি স্ট্রাগল করছে। সো সেটার মানে রেমেডি কি, কীভাবে সেটা ঘাটতিটা পুষিয়ে নেওয়া যায়, যে ফরম্যাট বাংলাদেশের গর্বের জায়গা, সেখানে কেন গ্লানির এই ছাপটা পড়ছে, সেটা বের করতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে। 2 বছর একদিক থেকে দেখলে বেশ সময় আছে। অনেক দলই এখনো পর্যন্ত আপনার প্ল্যান করা শুরু করেনি ওয়ার্ল্ড কাপ ভিত্তিক। সেটা ইন্ডিয়া যদি বলেন, ইন্ডিয়া হয়তো শুভমান গিলকে নিয়ে শুরু করলো মাত্র, সামনে তাকানো। অস্ট্রেলিয়ার মতো দল, তারা হয়তো 1 বছর আগে থেকে এই ওয়ার্ল্ড কাপ ভিত্তিক একদম স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো শুরু করে। তাদের জন্য সেগুলো ঠিক আছে, কারণ তাদের দল গোছানো থাকে, তাদের ক্রিকেটারদের মেন্টালিটি ওরকম, ক্রিকেট আবহাওয়া ওরকম, কালচার ওরকম, তারা গুছিয়ে নিতে পারে। বাংলাদেশের জন্য আসলে 2 বছর খুব বেশি সময় না। সো বাংলাদেশকেও আসলে এই সময়টা থেকেই গুছিয়ে নিতে হবে ওয়ার্ল্ড কাপের জন্য, না হলে আরো একবার দুর্ভাগ্য ধরা দিবে। হ্যাঁ, ডেফিনেটলি। আমরা ফিরবো আপনার কাছে। দর্শক আছেন, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, জি আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে জীবন বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন ছিল, আজকে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ পরিবর্তন পারে কিনা, আপনি আচ্ছা। আসতে পারে কিনা? 11-এ পরিবর্তন আসবে কয়টা বাংলাদেশ দলের, সেটা আপনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এটা বলা নিশ্চিত করে বলা কঠিন, কিন্তু তারপর আমরা আলোচনা করতেই পারি। যেটা আপনি বলছেন একটা স্ট্রেট প্রশ্ন, যে আপনি কোন পক্ষের লোক? এখন 2 পক্ষে বিভক্ত বাংলাদেশের ক্রিকেট। উইকেট এরকম খেলা উচিত কি উচিত না, আবার জয়টা পাওয়া উচিত কি উচিত না, আপনি কোন পক্ষে? আমি 2 পক্ষে আছি, সরাসরি বলা কঠিন। জয়টা খুবই জরুরি, কিন্তু সেই জয়ের জন্য যে মানে এই উইকেটই লাগবে আমাদের, সেটাও আমি মনে করি না। ওয়েস্ট ইন্ডিজের সাথে জয়ের জন্য বাংলাদেশ এমনিতেই জিততে পারতো। এখন ডেফিনেটলি এই দেখুন, উইকেটও যদি এরকম থাকে, সেখানেও আমি দোষের কিছু মনে করি না। বাংলাদেশে অনেকগুলো মাঠ আছে, একটা মাঠে আমি এরকম উইকেট থাকতেই পারে। সমস্যা হলো সেই মাঠটা মিরপুর হওয়া উচিত কিনা, কারণ মিরপুর আমাদের হোম অফ ক্রিকেট, এখন প্রচুর আমরা ম্যাচ খেলি। এটাও যদি হতো রাজশাহী বা সিলেট বা কোনো একটা মাঠ যেখানে মাঠ রেগুলার ওইভাবে খেলা না, সেখানে একটা মাঠ কোনো একটা সিরিজ আমার প্রয়োজন, ইংল্যান্ড অস্ট্রেলিয়া আসছে, আমি খেলাতে পারি। সো হোম অফ ক্রিকেটে এই ধরনের উইকেট থাকা উচিত বলে আমি মনে করি না। দ্বিতীয়ত হলো যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ এখানে এই ধরনের উইকেট বেছে নেবে কিনা। হতে পারে যে ওই যে আবহাওয়া বাংলাদেশ ছিল 3-0-তে হারার পরে আর একটু মরিয়া প্রচেষ্টা ছিল যে জিততেই হবে, সেই কারণে হতে পারে। আবার হতে পারে যে আসলে এই ডিরেকশনটা টিম ম্যানেজমেন্ট থেকে দেওয়া হয়েছে কিনা বা চাওয়া হয়েছে কিনা, সেটা আমরা শিওর নই। হতে পারে যে উইকেটটা আসলে এই অবস্থা ছাড়া উপায় নেই। টনি হেমিংয়ের সঙ্গে আমার একটু কথা হয়েছে, তার কথা হলো যে উইকেটটা চেঞ্জ করতে হলে একদম পুরোপুরি রিলেট করতে হবে। সেটা হলো 6 মাস 8 মাস বা আরও বেশি সময়ের ব্যাপার। তো সেই সময়টা মিরপুরে বাংলাদেশ ক্রিকেট আসলে এফোর্ড করতে পারে কিনা, সেটা একটা বড় ব্যাপার। তিনি যেটা চেষ্টা করছেন যে উইকেটটার চরিত্র একটু বদলানোর চেষ্টা করছেন। আগে এই কালো মাঠের উইকেটটা এত প্রকাশ্য হতো না, কারণ গামিনী ছিলেন, কাটা ঘাসগুলো ছিটিয়ে দিতেন। এই তো কাটা ঘাস ছিটিয়ে দিলে যেটা হতো যে ওই রংটা আসলে এতটা কালোটা বোঝা যেত না। তিনি সেই ঘাসটা রাখছেন না, তিনি চেষ্টা করছেন যে উইকেটটাকে এই উইকেটে, কালো মাঠের উইকেটেই একটু বাউন্স দেওয়া, যেটা আগে ছিল। প্রথম ম্যাচে কিন্তু প্রথম 10 ওভার যদি আপনি খেয়াল করেন, বেশ ভালো বাউন্স ছিল, পেসাররা যখন বল করেছে অনেক ক্যারি ছিল। পরবর্তীতে সেটা আর দেখা যায়নি। সো আমার মনে হচ্ছে তিনি চেষ্টা করছেন, কিন্তু রাতারাতি সেই চেষ্টাটার ফল পাওয়া মুশকিল। সো সেটা করতে গিয়ে আসলে যেটা হয়েছে যে ওই কাঠ গাছ থাকলে যে সুবিধাটা পাওয়া যেত, সেটাও পাওয়া যায়নি প্রথম ম্যাচে, এবং উইকেটের পরের দিকে বাউন্সও নিচু হয়েছে। তো সব মিলিয়েই এরকম হচ্ছে আসলে। তো মানে সোজা সাপটা অ্যান্সার দেওয়া মুশকিল, বাট ডেফিনেটলি এই ধরনের মানে
বাংলাদেশের জয়টা যে বাংলাদেশের প্রয়োজন ছিল এটা নিয়ে কোনো ডাউট নেই। এই জয়টা তো আজকেও প্রয়োজন নিশ্চয়ই, আজকে সেকেন্ড ওয়ানডে, এবং বা আপনি যেটা বলছেন যে একটা ম্যাচও এই সিরিজে হারা এফোর্ড করা যাবে না আর কি বাংলাদেশের জন্য। আজকে আমরা দুই দলেই কি আরও স্পিন শক্তি দেখবো কিনা? দুই দলেই আমরা দেখলাম যে স্পিনার যুক্ত হয়েছে মনে হয়। গত ম্যাচটা যখন খেলা শুরু হলো 10 ওভারের মধ্যে যখন দেখলাম যে বল টার্ন করা শুরু করেছে, তখন আমার মনে হচ্ছিল, আমরা ফেসবুকে এটা আলোচনা করছিলাম যে এই উইকেটের জন্য বাংলাদেশের বেস্ট বলার হলো নাসুম, মানে এই ধরনের উইকেটের জন্য। হ্যাঁ, তানভীরের চেয়ে তিনি বেটার স্পিনার, কারণ যেখানে বল গ্রিপ করছে, টার্ন করছে। আলোচনা করছিলাম আমরা, এবং এটা মজা করে আলোচনা করছিলাম যে নাসুমকে খেলানো মানে দেখা গেল যে সিরিজ নেওয়া হতে পারে। আলটিমেটলি তাই দেখলাম যে আনা হলো। সো তাকে যখন এইভাবে নেওয়া হয়েছে, যেমন হোম সিরিজ এমনিতে 16 জনের দল, সেখানে আরেকজনকে নেওয়া হচ্ছে 17 জন। তো ডেফিনেটলি তাকে স্পেসিফিক প্ল্যান থেকেই আনা হয়েছে, এবং তাকে আমার মনে হয় যে তাকে আজকে খেলানো হবে এবং খেলানো উচিত। কারণ হলো যে তাসকিন খুব ভালো বোলিং করছেন, কিন্তু এই উইকেটে আসলে তার গত ম্যাচে 2 ওভার বোলিং করেছেন, খুব বেশি কিছু করার নাই। মুস্তাফিজ তো পেসার হলে অনেকটা আসলে বাদ স্পিনার হিসেবে আমরা তাকে ধরতে পারি, স্পেশালি এই ধরনের উইকেটে তার বল যেভাবে গ্রিপ করে। বরং আমি অবাক হয়েছি যে গত ম্যাচে তার যতটা ভালো বল করা উচিত ছিল, ফিগার ভালো, কিন্তু আরেকটু ভালো বল আমি আশা করেছিলাম গত ম্যাচে। সো তারপর এই উইকেটে তিনি থাকবেন। নাসুমকে আমার মনে হয় যে আজকে খেলানো হবে, এবং বাড়তি আরেকজন স্পিনার খেলানো হবে। তার মানে পেস বোলার একজনই হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে উইকেট অনুযায়ী আপনাকে যদি উইকেট এরকম হয় 4 পেসার যদি আমরা কখনো খেলাতে পারি উইকেটে দাঁড়িয়ে মিটিয়ে, 4 স্পিনার খেলাতে আমি সমস্যার কিছু দেখি না। এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য আকিল এই ধরনের উইকেটে চমৎকার স্পিনার, এই ধরনের মানে তাকেও নেওয়া হয়েছে টি-টোয়েন্টি দল থেকে। দুজন পেসারের বদলে একজন স্পিনার এবং একজন পেসার নেওয়া হয়েছে। ডেফিনেটলি তারা উইকেট দেখিয়ে নিয়েছেন। তো আকিল হোসেনও চমৎকার, টি-20তে তিনি ওয়েস্ট ইন্ডিজের সেরা স্পিনার, এবং এই ধরনের উইকেটে তিনিও নাসুমের মতো খুব এফেক্টিভ হতে পারেন আর কি। আচ্ছা, তার মানে আজকে স্পিনের লড়াই দেখা যাবে। মানে আপনার পার্সেন্টেজ অফ উইনে বাংলাদেশের চান্সেস কতটুকু আজকে? 80% আমি দেখি আজকেও মনে করি যে, কারণ এই ধরনের উইকেটে তাদের যে ব্যাটসম্যানরা আছেন, তাদের জন্য এই ধরনের উইকেটে সার্ভাইভ করা মুশকিল। তারা সবাই স্ট্রোক মেকার, একমাত্র সেই হোপ আছেন যিনি আসলে স্ট্রোকও করতে পারেন, আবার উইকেটে দাবাই মিটে খেলতে পারেন। গত ম্যাচে তিনি খুব ভালো করতে পারেন, সেই হোপ মোটামুটি লং ইনিংস খেলতে পারেন। তাছাড়া যারা আছেন, ব্র্যান্ডন কিং বলেন, শেরফান রাদারফোর্ড বলেন, তারা আসলে আলিকা থানেস, তারা আসলে স্ট্রোক মেকার। তাদের জন্য এই ধরনের উইকেটে ওই সার্ভাইভ করা একটু হিউজ চ্যালেঞ্জ, এবং বাংলাদেশের স্পিনাররা যদি ভালো বল করতে পারে, সো মানে ইজিলি জেতার কথা। বাংলাদেশ এই সিরিজ যদি জিতে যায়, মানে সম্ভাবনা তো তাই দেখছি আমরা, উইকেট এভাবে হলো বা, কিন্তু ওয়ার্ল্ড কাপের যে পথটা, সেখানে তো বাংলাদেশ অন্য সিরিজগুলোও খেলতে হবে, দেশের মতো বাইরেও খেলতে হবে আসলে। সেই জায়গাটা আসলে চ্যালেঞ্জ থাকবে কিনা, যে আমরা কি আসলে অ্যাডাপ্ট করে নিতে পারবো? আমরা যেটা আফগানিস্তানের সঙ্গে পারিনি ওইখানকার উইকেটে, এখানে এরকম উইকেট খেললাম, আরেকটা সিরিজে কি আমরা পারবো? এটা একটা বড় চ্যালেঞ্জ, সেই ব্যালেন্সটাই করতে হবে। সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা মিরপুরে জরুরি ছিল কিনা, সেটা আমরা অন্য কোথাও খেলতে পারতাম। কিন্তু ডেফিনেটলি টি-20, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে আছে, টি-20 প্রিপারেশনটা তারা গুরুত্বপূর্ণ মনে করেছেন, সেই কারণে চিরাঙে ম্যাচগুলো রেখেছেন, আপনার ওই টি-20 সিরিজের ম্যাচগুলো রেখেছেন। সামনে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ হোম সিরিজে খেলবে, পাকিস্তানের সঙ্গে ডেফিনেটলি আপনি এই ধরনের উইকেট এফোর্ড করতে পারবেন না। সো সেইটা একটা ট্রিকি হবে। এরপর নিউজিল্যান্ড আছে, নিউজিল্যান্ডের সঙ্গে হয়তো আপনি চেষ্টা করবেন, কিন্তু নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাকও কিন্তু খুব ভালো। আপনি হয়তো এই ধরনের উইকেট দিয়ে আপনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আপনি আটকাতে চাইবেন, কিন্তু নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাকও যথেষ্ট ভালো, মিচেল স্যান্টনাররা এই ধরনের উইকেট কাজে লাগাতে পারেন। সো সেক্ষেত্রেও একটা ট্রিকি। তো ওয়ার্ল্ড কাপে তাকিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের এই উইকেটের স্ট্র্যাটেজি থেকে ফিরে আসতে হবে। মানে ডেফিনেটলি এই ধরনের উইকেটে বাংলাদেশ খেলতে পারবে না। আপনি যদি ওয়ার্ল্ড কাপে, আমি পার্সোনালি মনে করি বাংলাদেশকে হয়তো বাছাই পর্ব খেলতে হবে, সেখানে আমি খুব বেশি সমস্যার কিছু দেখি না। বাছাই পর্ব যদি খেলে, বাংলাদেশ বাছাই পর্ব খেলে সেটাকে একটা প্রিপারেশন ফেজ হিসেবে নিতে পারে, বাছাই পর্ব খেলে আসতে পারে। সেই বাছাই পর্বটা এমনও হতে পারে যে বাংলাদেশেও হতে পারে, ইউ নেভার নো, জিম্বাবুয়ে বা বাংলাদেশ এই ধরনের দেশগুলোতেই হয়। তো এটাকে আপনি খুব বেশি অন্যভাবে দেখেন না, সেটা কি এই কারণে যে প্রস্তুতির অংশ হিসেবে, নাকি মর্যাদার বিচারে যে বাংলাদেশের টপ 8 টিমে থাকা উচিত না? মানে সেই ডেফিনেটলি উচিত। আপনি যদি সরাসরি কোয়ালিফাই করেন এর চেয়ে ভালো তো আর কিছু না, কিন্তু আমি বাস্তবতার নিরিখে বলছি যে বাস্তবতা এখন যে অবস্থা, আমার মনে হয় না বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ মানে ডিরেক্টলি খেলতে পারবে এখনকার পরিস্থিতি মনে হচ্ছে না। যদি এখন নাটকীয়ভাবে বাংলাদেশ ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় তাহলে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের যে ওয়ানডে ক্রিকেটের বাস্তবতা এবং ওয়ানডের টিম আমি যা দেখছি, স্পেশালি ব্যাটিংয়ের কথা যদি বলি, যেভাবে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট আগে খেলতো, মিডল অর্ডার ব্যাটিং বলেন, টপ অর্ডার ব্যাটিং বলেন, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটটা যেভাবে খেলতো, এই দলের মধ্যে সেটা সেই ব্যাটসম্যানশিপ আমি দেখছি না। সেই দিক থেকে কেন, মানে কোন জায়গা খালি ব্যাটারদেরই সমস্যা? আমরা এই উত্তরটা নিয়ে ফিরবো আপনার কাছে, কিন্তু একটা ছোট্ট বিরতি নিচ্ছি। তার আগে দর্শক আছেন, দর্শকের ফোনটাও নিয়ে নিতে চাই। পরিচয় জানিয়ে আপনি প্রশ্ন অথবা মতামত জানাবেন একদমই সংক্ষেপে। ওয়ালাইকুম আসসালাম। কিশোরগঞ্জ থেকে জি বলেন। আমাদের বর্তমান ন্যাশনাল টিমে এই রিয়াসান মিরাজ যে ক্যাপ্টেন্সি করছে, তা ক্যাপ্টেন্সিটা কি আসলে কি পুরোপুরি হচ্ছে, নাকি শান্ত অথবা দলের অন্য কোনো অভিজ্ঞ প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত? কারণ ক্যাপ্টেন্সির উপর দলের অনেকটা জয় হার নির্ভর করে।
আচ্ছা, মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, সেটা কি কারণে দেওয়া হয়েছে সেটাই আপনার প্রশ্ন নিশ্চয়ই, আমি যদি একদম ভুল বুঝে না থাকি। আমরা এই বিষয়ে প্রশ্নের উত্তরটা নেওয়ার চেষ্টা করব অতিথির কাছ থেকে। একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের ক্রিকেটের দুর্ভাগ্য নিয়ে। আজকে যদিও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, যেই সিরিজে বাংলাদেশ সৌভাগ্য নিয়ে এসছে, প্রথম ম্যাচ জিতেছে, আজকে জিতলেই সিরিজ এক ম্যাচ আগে নিশ্চিত হয়ে যাবে এবং বিশ্বকাপ মূল পর্বে সরাসরি খেলার জন্য এই সব সিরিজগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আমাদের সঙ্গে আছেন অতিথি হয়ে ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আমরা বিরতির আগে দর্শকের একটা ফোন নিয়েছিলাম যে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে। তিনি, আমি যেটা বুঝতে পেরেছি যে মিরাজের অধিনায়কত্বে তিনি খুব একটা খুশি নন যে তার পারফরমেন্স এবং অধিনায়কত্ব, সেই জায়গায় কি এখনই আসলে মন্তব্য করার সময় আছে কিনা, এসেছে কিনা? না, আরেকটু দেখার তো প্রয়োজন আছে। মাত্র 10-11টা ম্যাচ হলো তার। যদিও এই 10-11টা ম্যাচে খুব বেশি ডিফারেন্স তিনি মেক করতে পেরেছেন বলে আমার মনে হয় না ক্যাপ্টেন্সি দিয়ে, কিংবা এমন কোনো মুভ, টিম সিলেকশন, 11 সিলেকশন, সেগুলোতে খুব বেশি ছাপ তিনি রাখতে পারেননি। বাংলাদেশের মতো দলে আপনার ক্যাপ্টেনকে ওই অথরিটি নিয়ে থাকতে হয় আর কি, যেটা একটা পার্সোনালিটি থাকতে হয়, সেই পার্সোনালিটির ছাপটা তিনি এখন রাখতে পারেননি বলে আমার মনে হয়। অনেক সময় আপনার টিমে কোচের সঙ্গে ফাইট করতে হবে, টিম নিয়ে, আমার টিম নিয়ে, ক্যাপ্টেনের টিম কোন বোর্ডের সঙ্গে করতে হবে, সেই ব্যাপারগুলো আমার মনে হয় না তিনি এখনো পর্যন্ত দেখাতে পেরেছেন। হতে পারে সেটা সময়ের সঙ্গে সঙ্গে হবে, যেটা এর আগে ছিল, মাশরাফি ছিল, সেটা সাকিব ছিল, ইভেন তামিম, সবারই ডিফারেন্ট পার্সোনালিটি, কিন্তু সেই পার্সোনালিটির ছাপ আমরা দেখতাম আর কি মাঠে। সেটা আমি এখন যেমন লিটনের দেখছি আমি টি-20-তে প্রবলভাবে আছে, ওই তিনি যেভাবে দলকে খেলাতে চান সেটার ছাপটা, সেটা কখনো পক্ষে যায় বিপক্ষে যায়, বাট তার পার্সোনালিটির ছাপ, অথরিটির ছাপটা আছে। শান্ত যেটা ছিল বা মোটামুটি ছাপ পড়তে শুরু করেছিল, মিরাজের এখনও দেখতে পারিনি, বাট সেটা বলছি যে এখনও পর্যন্ত আসলে খুব বেশি সময় হয়নি, 10-11টা ম্যাচ, সামনে কি হয়। বাট তাকে ক্যাপ্টেন্সি কেন দেওয়াটা জরুরি ছিল, সেই প্রশ্নের উত্তর ওই দর্শকের মতো আমিও খুঁজছি আসলে। মানে আমিও ঠিক জানি না, আমরা কেউই জানি বলে মনে হয় না, কারণ যখন আমরা জিজ্ঞেস করেছি, যখন দেওয়া হলো, সেটাও তো একটা মানে আচমকাই ছিল। এই পরিবর্তনটা কেন জরুরি ছিল আমি ঠিক জানি না। বাংলাদেশ ওয়ানডেতে ভালো করছিল না, এবং শান্ত ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে যে খুব ভালো অসাধারণ কিছু করছিলেন তা না, কিন্তু ঠিকঠাক করছিলেন, এবং তার ক্যাপ্টেন্সির ওই ব্যাপারটা তার মধ্যে আছে, এটা বোঝা যাচ্ছিল। একটু অথরিটি যেটা বলা বা ইনভলভ হওয়া, তিনি এখনও যথেষ্ট ইনভলভ, আপনি মাঠে দেখতে পারবেন, কিন্তু ওই ব্যাপারটা তার মধ্যে ছিল। এবং ওই যে ব্যাটসম্যানশিপের কথা বলছিলাম আপনার বিরতির আগে, যে ওয়ানডে ব্যাটিংটা বাংলাদেশের এখন ঠিক হচ্ছে না। একজন যে আছে যিনি আসলে ওয়ানডে ব্যাটিংটা করতে পারেন, রিসেন্টলি ফর্মে নাই, কিন্তু ওয়ানডে ব্যাটিংটা তিনি করতে পারেন, তিনি হলেন শান্ত। সো আমি ঠিক জানি না যে কী দরকার ছিল ওই মুহূর্তে ক্যাপ্টেন্সিটা চেঞ্জ করার, মিরাজকে দেওয়ার। যদি অফিসিয়ালি তারা যে কিছু কারণ দেখিয়েছেন যেগুলো আসলে খুব যৌক্তিক মনে হয় নাই, এবং খুব জরুরি মনে হয় না যে এই কারণে চেঞ্জ করলে বাংলাদেশের দল চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু মনে হয় নাই। এবং 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন লাগবে, এই যুক্তিটাও আমার ঠিক মনে হয় না। মানে বিশ্ব ক্রিকেটে বাস্তবতা এখন হতে পারে যে 2 ক্যাপ্টেন, লাল বলে সাদা বলে, 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন লাগবে, সেটাও আমার ঠিক মনে হয় না। এখন তো আলটিমেটলি আপনার টেস্টেও আরেকজন ক্যাপ্টেন লাগবে। সেই টেস্ট সিরিজ এখনো আসেনি দেখে হয়তো অপেক্ষা রয়েছে আমরা। কিন্তু আপনি বলছেন যে ক্যাপ্টেন্সির বিষয়টা, মিরাজকে মানে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে তো আমরা আসলে প্রশ্ন নেই। আমরা তো সেই যখন সে 2016 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতেন, তখনই তো আমরা আসলে ভেবেছি যে তিনি আমাদের নেক্সট ক্যাপ্টেন হবে। তাহলে কি তার পরিবর্তন এসেছে, নাকি আসলে দলের আসলে অন্যদের মধ্যে কোনো পরিবর্তন এসেছে? কেন তিনি ক্যাপ্টেন্সিতে নিজের এই অথরিটিটা প্রমাণ করতে পারছেন না? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, কারণ বয়সভিত্তিক লেভেল থেকেই তো আমরা জানি যে মিরাজ ভবিষ্যতে ক্যাপ্টেন হবে। হ্যাঁ, সো কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে ইভলভও করতে হয়। আমার মনে হয় যে আন্ডার-19 লেভেলে তিনি যে ক্যাপ্টেন্সি করেছেন, বা ঘরোয়া ক্রিকেটেও ক্যাপ্টেন্সি করেছেন, মোটামুটি ভালো করেছেন, বিপিএল ভালো ক্যাপ্টেন্সি তিনি করেছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার পর সেটা হতে পারে যে তিনি ক্যাপ্টেনকে পারফর্ম করতে হবে। ওয়ানডেতে কিন্তু তিনি এখনও যদি তিনি ক্যাপ্টেন না থাকেন, আমার মনে হয় সব কন্ডিশনে, সব অপোনেন্টের এগেনস্টে তিনি এখনও পর্যন্ত দলে সেটেল নন। আচ্ছা, ওয়ানডে দলে তো তিনি যখন পারফর্ম করবেন, যখন রেগুলার পারফর্ম করবেন, দলের বেস্টদের একজন থাকবেন, তখন তার একটা অথরিটি নর্মালি হবে। সেই অথরিটি হলো আপনার নিজের ভিতর যখন আসবে, সতীর্থদের ভিতর সেটা ছড়িয়ে যাবে। তার কিন্তু অথরিটি কিন্তু আপনি বলে বলে প্রতিষ্ঠা করতে পারবেন না, বা সময়ও আপনি খবরদারি করে আদায় করতে পারবেন না। সেটা কিন্তু রেসপেক্টটা আদায় করে নিতে হবে আপনার পারফরমেন্স দিয়ে এবং ওভারঅল আপনার ছাপ দিয়ে। সেটা তিনি তখন পারবেন, কিন্তু সেটা পারছেন না বলে আমার মনে হয় এখনো পর্যন্ত। সো তাকে সেই জায়গাটা যেতে হবে, তার পারফরমেন্স দিয়ে, তার উপস্থিতি দিয়ে, মাঠে সব কিছু মিলিয়ে, তখন তিনি আসলে সেই সময়টা আদায় করতে পারবেন, তখন তিনি ক্যাপ্টেন্সির চর্চাটা আরো ভালোভাবে করতে পারবেন। কিন্তু সঙ্গে সাকসেসটাও আসলে তাকে মোটিভেট করবে কিনা, কিংবা আত্মবিশ্বাস দেবে কিনা, যদি এই সিরিজে বাংলাদেশ জেতে 2-0 হোক, 2-1 হোক, 3-0 হোক।
ইট উইল হেল্প ডেফিনেটলি। তিনি যখন যদি 3-0 যেতেন বা সিরিজটা যেতেন, আলটিমেটলি যে ব্যাকফুটে ছিলেন সেখান থেকে একটু অথরিটি তিনি পাবেন, একটু সাহস তিনি পাবেন, কিন্তু লং ওয়ে টু গো। তাকে আরও আসলে ওই জায়গাটায় যেতে হলে নিয়ার মতো পারফর্ম করতে হবে সবার আগে। ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম রনি আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। বাংলাদেশ দলের জন্য শুভ কামনা আজকের ম্যাচ এবং এই সিরিজের জন্য এবং পুরো বিশ্বকাপের মূল পথ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি।